আমরা হিউম্যান বডি লাইক এনভায়রনমেন্টের মধ্যে প্রোটিন আর লিগেন্ডের কমপ্লেক্সটা দিব, দিয়ে দেখার চেষ্টা করবো এটা আসলে প্রপারলি স্টেবল থাকে কিনা। এটাই তো ছিল কথাটা। কারণ আমাদের হিউম্যান বডির মধ্যে যখন ড্রাগ দেওয়া হয়, তো ড্রাগটার কি কি প্রবলেম ফেস করতে পারে। কারণ ড্রাগটা একটা পোটের সাথে অ্যাড হলো, অ্যাড হওয়ার পরে ওর উপরে কে কে প্রেশার অ্যাপ্লাই করতে পারে। ওয়াটার মলিকুল আছে, তাই না, টেম্পারেচার আছে, প্রেশার আছে, ডেনসিটি আছে, পিএইচ আছে না। এই প্যারামিটারগুলোর কারণে আপনার এই প্রোটিন লিগেন্ডের যে কমপ্লেক্সটা সেটা কি হতে পারে, ব্রেকডাউন হয়ে যেতে পারে, তখন এটা আর কাজ করবে না। বুঝতে পারছি? এখন কথা হইতেছে কম্পিউটারের মধ্যে আমরা হিউম্যান বডি লাইক এনভায়রনমেন্ট তৈরি করি কিভাবে। এটা তো একটা মেশিন, এবং ও তো 0 আর 1 ছাড়া কিছু বোঝে না, ও তো বাইনারি নাম্বারের বাইরে কিছু চিন্তা করতে পারে না, পারে? তাহলে ও এটা কিভাবে করবে? তো মেনলি মলিকুলার ডাইনামিক সিমুলেশনে আসলে জাস্ট সিম্পল ভাষা বলতে গেলে ফিজিক্সের কিছু সূত্র ছাড়া, ম্যাথের কিছু সূত্র ছাড়া কিছুই না। এখানে আমরা ফিজিক্সে কিছু ল অ্যাপ্লাই করি, ম্যাথে কিছু ল অ্যাপ্লাই করি, এবং সেটা অ্যাপ্লাই করে আমরা মোটামুটি ফুল ক্যালকুলেশনটা করি। ক্লিয়ার? তো মলিকুলার ডাইনামিক সিমুলেশন নাম দেওয়ার জন্য আমাদের বেসিক কিছু স্টেপ ফলো করতে হয়। যদি একটু খেয়াল করেন, যতগুলা সফটওয়্যার আছে পৃথিবীতে সবগুলা সফটওয়্যার একটা সিমুলেশন আনার জন্য এই বেসিক স্টেপগুলাই ফলো করে। কোনো একটা সফটওয়্যার হয়তো পেইড, দ্যাটস ওয়াই আপনাকে কষ্ট করে এটা করতে হয় না, ও নিজে নিজে এটা করে। আর যেটা ফ্রি সেটা কি করতে হয়, আপনাকে কষ্ট করে করে এই জিনিসটা করতে হয়। এখন একটা মলিকুলার ডাইনামিক সিমুলেশনের বেসিক স্টেপ এগুলা যদি আপনাদেরকে দেখাই, এক নাম্বার হচ্ছে প্রিপারেশন অফ মলিকুল। মনে আছে আমরা ডকিং করার সময় প্রোটিন প্রিপারেশন করছিলাম, সিমুলেশনের সময়ও সেম ভাবে আমাকে প্রোটিন লিগেন্ডের যে কমপ্লেক্সটা, এই মলিকুলটাকে প্রিপেয়ার করতে হবে। কিসের জন্য প্রিপেয়ার করতে হবে? ওই সিস্টেমটার জন্য। বুঝতে পারছি? এটা আমার ফার্স্ট কাজ। যতগুলো সফটওয়্যার আছে সবগুলো সফটওয়্যারের সেম কাজটা করতেই হবে। কিছু সফটওয়্যার হয়তো ম্যানুয়াল নিজে নিজে করে নিলে অটোমেটিকলি করবে, কিছু হয়তো আপনাকে ম্যানুয়ালি করতে হবে। দেন তারপরে আছে বক্স, সলিউশন অ্যান্ড আয়ন। ইট মিনস এই যে সিমুলেশনটা করবো, সিমুলেশনটা হবে একটা বক্সের মধ্যে। আপনাদের ডকিং এর সময় একটা বক্স ক্রিয়েট করে দিয়েছিলাম, মনে আছে? সিমুলেশনের সময় সেম ভাবে আমি এরকম একটা বক্স ক্রিয়েট করব। এই বক্সের মধ্যে আমার এই প্রোটিন লিগেন্ডটা থাকবে। বুঝতে পারছি বিষয়টা? এবং যত ওয়াটার মলিকুলের কথা বলতেছি, সব ওয়াটার মলিকুলই মিলে এখানে এখানে থাকবে, এখানে এখানে সব ওয়াটার মলিকুলগুলো থাকবে। প্রেসার যদি বলি এই বক্সের মধ্যে প্রেসার দিব, টেম্পারেচার যদি বক্সের মধ্যে টেম্পারেচার থাকে, মানে পুরো এনভায়রনমেন্টটা কি এই বক্সটা। বুঝতে পারছি? এই বক্সের মধ্যে আমি কি দিব? সলিউশন দিব। সলিউশন মানে মোস্ট অফ দ্য কেসে ওয়াটার, কারণ আমাদের 70% বডি এনভায়রনমেন্টের মধ্যে ওয়াটার থাকে। তারপর আছে আয়ন। মোস্ট অফ দ্য কেসে আমাদের বডিতে কমন দুটো আয়ন আছে কি, পটাশিয়াম, তাই না, সোডিয়াম পটাশিয়াম। তো আমরা এখানে সোডিয়াম দিতে পারি, পটাশিয়াম দিতে পারি, পাশাপাশি ক্যালসিয়ামও আছে, বেশ কিছু আয়ন আমরা এখানে অ্যাড করব। তার মানে এই বক্সটা কি আমরা একটা বডি এনভায়রনমেন্ট হিসেবে কল্পনা করতেছি, এটার মধ্যে আমার বডির মধ্যে যা যা প্যারামিটার আছে সব এটা সেট করব। বুঝতে পারছি? তো আমার মলিকুল প্রিপারেশন হয়ে গেল, বক্স আয়ন সলিউশন রেডি হয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে ইনিশিয়েশন অ্যান্ড ইনকিউবেশনের স্টেপ। একটু চিন্তা করে দেখেন, একটা গ্লাস, যদি আমি হাতটাকে একটা গ্লাস কল্পনা করি, পানির গ্লাস, আমি এর মধ্যে যদি কলমটা দিয়ে দিতাম, কি হইতো? পানির অণুগুলো পুরো এই কলমটাকে ঘিরে রাখতো না, অটোমেটিকলি সেট হয়ে যেত না? বাট এই সিস্টেমের মধ্যে যখন আমি এইভাবে দিব, প্রোটিন লিগেন্ড কমপ্লেক্সে দেবো, এটা তো অটোমেটিক আর পানির অণুগুলো ওর চারপাশে চলে যাবে না, চলে যাবে? ও তো ওর মতো ছড়ানো ছড়ানো থাকবে। দ্যাটস আমাদের কি দরকার? ইনিশিয়েশন আর ইনকিউবেশন স্টেপটা দরকার। আর ইনিশিয়েশন আর ইনকিউবেশন আমরা কি করি? এই পুরো সিস্টেমটাকে আমরা অপটিমাইজ করে ফেলি। যেখানে আমার একটা প্রোটিন লিগ্যান্ডের কমপ্লেক্স আছে, এখানে আমার ওয়াটার মলিকিউলগুলো আছে, এবং এটা একটা কমপ্লেক্স ফর্ম আছে। এটা হচ্ছে ইনিশিয়েশন এবং ইনকিউবেশন স্টেপ। ফাইনাল স্টেপ হচ্ছে সিমুলেশন। এই জায়গায় এসে এবার আপনি সিমুলেশন নামটা করবেন। সিমুলেশনের নাম দিলে কি হবে? আমার এখান থেকে এই অ্যানালাইসিসগুলো বের হয়ে আসবে। আরএমএসডি, আরএমএসএফ, রেডিয়াস অফ জাইরেশন এন্ড সাসা। এই চারটা প্যারামিটার, প্রিন্সিপাল ডেভিয়েশন, ফ্লাকচুয়েশন, রেডিয়াস অফ জাইরেশন, সাসা সলিউশন সলভেন্ট, এই প্যারামিটারগুলোর উপর ভিত্তি করে মেইনলি আমরা সিদ্ধান্ত নিব এই প্রোটিন লিগ্যান্ডের কমপ্লেক্সটা এই হিউম্যান বডি লাইক এনভায়রনমেন্টের মধ্যে কি সার্ভাইভ করবে নাকি ব্রেকডাউন হবে। আর যদি সার্ভাইভ করে তার মানে কি দাঁড়াচ্ছে? এটা প্রপারলি কাজ করতেছে। আর যদি ব্রেকডাউন হয়ে যায় তার মানে কি দাঁড়াচ্ছে? এটা প্রপারলি কাজ করতেছে না। তুমি কি বুঝাতে পারলাম বিষয়টা? ক্লিয়ার সবাই? আবার বলুন, এই যে প্রোটিন লিগ্যান্ড, এই আমার হাতটা প্রোটিন, এটা হলো লিগ্যান্ড, অ্যাটাচ হয়ে আছে। এখন আমি যদি এরকম একটা এনভায়রনমেন্ট এটা দেই, ওয়াটার, টেম্পারেচার, প্রেসার, ডেনসিটি সব মিলে কি হবে? ওর উপর একটা ফোর্স অ্যাপ্লাই হবে না, একটা প্রেসার করবে না?
এর ফলে যদি এটা ব্রেকডাউন হয়ে যায়, খুলে যায় বন্ডটা, তাহলে কি ও সিগন্যাল কি আর পাস করতে পারবে? তার মানে এই ড্রাগটা কাজ করবে না। ওকে, স্টেবল থাকতে হবে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত। এইটাই আমরা দেখি সিমুলেশনের মাধ্যমে। বুঝতে পারছি এই স্টেপগুলোর মাধ্যমে। ক্লিয়ার সবাই? মলিকুলার ডাইনামিক্সের বেসিক স্টেপটা সবাই বুঝতে পারছে? আচ্ছা, যদি এটা বুঝতে পারি, এবার আস্তে আস্তে আমরা কি মেথডে এই সিমুলেশনটা করব, এই যে ক্যালকুলেশনগুলো করব, এটা কিসের মেথডে করব, কিভাবে করব? এটার জন্য আমাদের কাছে বেসিক স্টেপ আছে দুইটা। একটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স আর একটা হচ্ছে কি ক্লাসিক্যাল মেকানিক্স। এখন কোয়ান্টাম মেকানিক্স কি জিনিস, ক্লাসিক্যাল মেকানিক্স কি জিনিস, আমি আগেই বলছি এগুলো একটু কঠিন লাগবে আপনাদের কাছে। কোয়ান্টাম মেকানিক্সে আমরা সবকিছু কোয়ান্টাম লেভেলে ক্যালকুলেট করি। আমরা সুপার কম্পিউটারের নাম শুনছি না, কোয়ান্টাম কম্পিউটারের নাম শুনছি না, এখন কি করা হয়? মেনলি একটু চিন্তা করেন, আপনার আমার যত হাই কনফিগারেশনের কম্পিউটার আছে সবগুলা কম্পিউটার কাজই করে বাইনারি নাম্বারের উপর ভিত্তি করে 0 1, হয় এটা হবে অথবা এটা হবে, হয় অফ অন অফ অন, তাই না? কোয়ান্টাম কম্পিউটার এভাবে কাজ করে না। এট এ টাইম যদি আপনাদেরকে আমি বলি একই সময় কি 0 1 দুটোই একসাথে হওয়া সম্ভব? ইয়েস নো তো একসাথে হওয়া সম্ভব না। সম্ভব? কোয়ান্টাম কম্পিউটারে সম্ভব। কোয়ান্টাম কম্পিউটারে বা কোয়ান্টাম মেকানিক্সে যদি আমি যাই, এট এ টাইম যতগুলো পসিবল সম্ভাবনা আছে সবগুলো একসাথে ক্যালকুলেট করা যাবে। দ্যাটস ওয়াই আপনার আমার কম্পিউটারে কোয়ান্টাম মেকানিক্সের কোনো অ্যালগরিদম বা কোনো কিছু আমরা রান দিতে পারবো না, ওটার জন্য কোয়ান্টাম কম্পিউটারই লাগবে। এখন কোয়ান্টাম মেকানিক্স আমরা কাজ কি করি, আমরা কোয়ান্টাম লেভেলে দেখি, প্লাস অ্যাটমিক লেভেলে আমরা সেই ক্যালকুলেশনগুলো করি। যে এই যে ইন্টারেকশনটা হয়েছে আমরা তো এমার্জেন্সি লেভেলে দেখলাম, এটাকে আরো খুব প্রতিনিধিত্ব করে। আসতেছে কি অণু, তারপর আসবে কি পরমাণু, পরমাণুকে ভাঙে, ইলেকট্রন নিউট্রন প্রোটন পাবো, ওটাকে আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্রাতি কিসে করে, আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা পাবো না, ওই ক্ষুদ্রাতি লেভেলে ক্যালকুলেশনগুলো করা হয় কোয়ান্টাম মেকানিক্সে। দ্যাটস এটা মোর অ্যাকুরেট। বুঝতে পারছি বিষয়টা? আর ক্লাসিক্যাল মেকানিক্স কি জিনিস তাহলে? ক্লাসিক্যাল মেকানিক্স হচ্ছে আমরা ইন্টারে যে ফিজিক্সের সূত্রগুলো পড়ছি না, নিউটনীয় বলবিদ্যা, গ্যালিলিও, স্পিন ধ্রুবক, মানে মেনলি আপেক্ষিকতা ছাড়া ফিজিক্স বইতে যত সূত্র আপনারা পড়ছেন সবগুলাই মেনলি কিসের মধ্যে যায়? ক্লাসিক্যাল মেকানিক্সের মধ্যে যায়। আর ক্লাসিক্যাল মেকানিক্স মোস্ট অফ দ্য টাইম কি নিয়ে কাজ করে? অণু পরমাণু লেভেলে। কখনো দেখছেন ক্লাসিক্যাল মেকানিক্স অণুর নিচে যেতে পারে? অণুর নিচে তো যেতে পারে না, অণু পরমাণু লেভেল পর্যন্ত সর্বোচ্চ ক্যালকুলেশন। নিউটনের কোনো ল কোয়ান্টাম লেভেলে খাটে না। বুঝতে পারছি বিষয়টা? এখন আপনাদের কাছে অপশন হচ্ছে যে এই দুটো আমরা কোনটা ফলো করব, আমরা কি কোয়ান্টাম মেকানিক্স ইউজ করব নাকি ক্লাসিক্যাল মেকানিক্স ইউজ করব? আপনাদের কাছে কোশ্চেন, কে কে মনে করেন আমাদের এই অ্যানালাইসিসটা খুব ভালো হবে যদি আমরা কোয়ান্টাম মেকানিক্স ইউজ করি? তারা অ্যানালাইজ করে কোয়ান্টাম মেকানিক্স ইউজ করে কিন্তু সিমুলেশন না দেবে সবাই বলেন। আচ্ছা, আর ক্লাসিক্যাল মেকানিক্স ইউজ করে কে সিমুলেশন না দিতে চায়? কেউ দিতে চান না? অপশন এটা নাম্বার 1, কোয়ান্টাম মেকানিক্স ইউজ করে সিমুলেশন রান দেওয়ার স্কোপ এখন আমাদের কাছে নাই। যদি এটা থাকে তাহলে সবচেয়ে বড় ধরা টাকাবে কারা জানেন? যারা এই ফেজ 1 ফেজ 2 ফেজ 3 ক্রিটিক্যাল ট্রায়াল করে তারা। কারণ কোয়ান্টাম মেকানিক্সে যেই মুহূর্তে আমরা সিমুলেশন রান দেওয়া শুরু করব সেই মুহূর্তে আমার ওয়েট লেভেল উপর ডিপেন্ডেন্সি নাই এর কাছে চলে যাবে। কোয়ান্টাম মেকানিক্স তো তিনটা এক্সিসিআই কাজ করে, তাহলে সিমুলেশন তো কোয়ান্টাম মেকানিক্সে বেশি হবে। হ্যাঁ, বেটার তো অবশ্যই হবে, আমি তো একমত আপনাদের সাথে, কোয়ান্টাম মেকানিক্স অবশ্যই বেটার হবে, কিন্তু আমাদের কাছে সেই অ্যাক্সেস নাই। কেন নাই? এক হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স ইউজ করে মলিকুলার ডাইনামিক্স সিমুলেশন দেওয়ার অ্যালগরিদম আমাদের হাতে অ্যাভেলেবল নাই, কাউকে একটা সূত্র বানাইতে হবে, ওটা এইভাবে অ্যাভেলেবল নাই। 2 নম্বর হচ্ছে আমাদের কাছে কোয়ান্টাম কম্পিউটার নাই। নর্মাল কম্পিউটার অলওয়েজ হ্যান্ডেল করে 0 1 দুটা সম্ভাবনা নিয়ে। কোয়ান্টাম কম্পিউটার কিন্তু দুটা সম্ভাবনা নিয়ে কাজ করে না, একটা মাল্টিপল পসিবিলিটি নিয়ে কাজ করে। অ্যাভেঞ্জার্স দেখছেন? অ্যাভেঞ্জার্স এন্ড গেম, মাল্টিভার্স, লোকিকে আমরা চিনি না? নামগুলো অনেকে কাছে অচেনা লাগতে পারে। কি করো মাল্টিভার্সের কনসেপ্টটা কিন্তু অনেকটা ওরকম। বুঝতে পারছি সেটা? তো কোয়ান্টাম কম্পিউটার আমাদের কাছে এখন অ্যাভেলেবল নাই, এভাবে আমরা এই ফিল্ডে যেতে পারতেছি না। আমাদের যেতে হবে কোন মেথডে? এই ক্লাসিক্যাল মেকানিক্স। শুরুতে একটা কথা বলছিলাম যে আস্তে আস্তে ওয়েট লেভেলের উপর ডিপেন্ডেন্সি কমে যাবে, যত এটা আপডেট হবে তত ওয়েট লেভেলের উপর আমাদের ডিপেন্ডেন্সি কমতে থাকবে। এখন আছে ক্লাসিক্যাল মেকানিক্সে কি আছে? ক্লাসিক্যাল মেকানিক্সের মধ্যে একটা সাবফিল্ড আছে মলিকুলার মেকানিক্স, যেখানে মেইনলি মলিকুলার নেচার, মলিকুলার মুভমেন্ট নিয়ে গবেষণা করা হয়। বুঝতে পারছি? মলিকুলার মুভমেন্ট নিয়ে কাজ করে কোথায়? মলিকুলার মেকানিক্সে। এর মধ্যে একটা ফিল্ড আছে, সেটাকে বলা হয় ফোর্স ফিল্ড মেথড।
এইটাই আপনাদের আজকে জানতে হবে। একটু খুব তেতো ওষুধের মতো লাগবে এটা, এবং একটু কঠিন লাগতে পারে থিওরিটিক্যাল কথাবার্তা, আর এটা আপনাদের জানতে হবে। আর এটা জানলে আপনারা একটু অ্যাডভান্স হতে পারবেন সবার থেকে। ফোর্স ফিল্ড মেথড জিনিসটা কি? ফোর্স ফিল্ড মেথডে মেইনলি মলিকুলের উপরে ফোর্স অ্যাপ্লাই করা হইলে এটার মুভমেন্ট কিরকম হয় সেটা ক্যালকুলেট করা, সিম্পল ভাষায় বলতে গেলে। যে কোনো একটা প্রোটিন, যে কোনো একটা মলিকুলের উপরে যদি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হয় সেক্ষেত্রে কিভাবে মুভমেন্ট করে, সেগুলো কি কি চেঞ্জ হয়, সেই টাইপের যত কাজ হয়, যত গবেষণা, সেগুলো কোথায় হবে? ফোর্স ফিল্ডের মেথডে হবে। বুঝতে পারছি বিষয়টা? এই ফোর্স ফিল্ড নিয়ে আজকে আমি আপনাদের সাথে ডিটেলসে কথা বলবো, কারণ এটাই আপনাদের জানতে হবে। যদি খুব সিম্পল একটা উদাহরণটা বুঝাই, আমরা ঢাকা থেকে চিটাগাং যাইতে চাই। তো ঢাকা থেকে চিটাগাং যাওয়া কি আমাদের উদ্দেশ্য? আমরা ঢাকা থেকে চিটাগাং কি কি ওয়েতে যেতে পারি? প্লেনে যেতে পারি, ট্রেনে যেতে পারি, বাসে যেতে পারি, নদী সমুদ্র নদী কোথাও কি যাওয়া যায়? যাওয়া যায় সম্ভবত, নাকি? না মনে হয় অনেকে যেতে পারি। যাও গেলাম, চারটা আলাদা রুটে যেতে পারি না? লক্ষ্যটা কি? চিটাগাং পৌঁছানো। তো মলিকুলার ডাইনামিক্স সিমুলেশনে ওই যাওয়ার যে ওয়ে, সেটাই হচ্ছে ফোর্স ফিল্ড। বুঝতে পারছেন বিষয়টা? ফোর্স ফিল্ডে মেনলি আপনাকে নিয়ে যাবে আপনার লক্ষ্যে। কোন লক্ষ্যে? সিমুলেশনটা শেষ করার লক্ষ্যে। এখন আমরা সিমুলেশনে আসলে কি কি প্যারামিটার দেখি সেটা একটু দেখতে হবে। আমরা মেনলি সিমুলেশনে টোটাল এই প্যারামিটারগুলো কনসিডার করি। কি কি আছে এখানে? ওয়াটার, আয়নস, টেম্পারেচার, প্রেসার, ডেনসিটি এন্ড পিএইচ। বুঝতে পারছেন বিষয়টা? এই টোটাল 6টা জিনিসের উপরে ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেই প্রোটিন লিগ্যান্ড কমপ্লেক্সটা থাকবে কি থাকবে না, মানে স্টেবল থাকবে কি থাকবে না। বুঝতে পারছেন বিষয়টা? এখন খেয়াল করে দেখেন, সবগুলো জিনিস কিন্তু একটা ফোর্স অ্যাপ্লাই করতে পারে। ওয়াটার কি একটা বল প্রয়োগ করতে পারে না আপনার উপরে? আয়নস কি একটা বল প্রয়োগ করতে পারে না? টেম্পারেচার, প্রেসার, ডেনসিটি, পিএইচ সবগুলাই এই প্রোটিন লিগ্যান্ড কমপ্লেক্সের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। আর আপনার কাজ হচ্ছে এই ফোর্সটাকে ওরা সার্ভাইভ করতে পারে কিনা, এই ফোর্সে সেটা দেখা। বুঝতে পারলাম? এবার আসি মেন পড়াশোনায়। প্লিজ একটু মনোযোগ দেন এবং এই জিনিসটি একটু বোঝার চেষ্টা করেন। মেনলি একটা সিমুলেশন যখন রান হয়, ও আসলে অনেকগুলো জিনিস ক্যালকুলেট করে। মোস্ট অফ দ্য কেস ও আসলে মুভমেন্ট ক্যালকুলেট করে। এই যে অনুপরমাণুগুলো যে মুভমেন্টগুলো, সেই মুভমেন্টগুলো মেনলি ও ক্যালকুলেট করে ফোর্স ফিল্ডের মাধ্যমে। এখন আমরা যখন ফোর্স ফিল্ড ক্যালকুলেশনের দিকে যাই, এখানে বেশ কিছু সূত্র আছে, বেশ কিছু অ্যালগরিদম আছে। তো এখানে মেনলি দুই টাইপের ক্যালকুলেশন করা হয়। একটা হচ্ছে ইন্টারমলিকুলার, একটা ইন্টারমলিকুলার। ইন্টারমলিকুলার বা ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন করছেন আমরা। আর ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন, ইন্টার মানে কি? নিজের স্কুলের মধ্যে স্টুডেন্টরা মিলে একটা ডিবেট কম্পিটিশন করতেছে। ইন্টার মানে কি? এই স্কুল মানে অন্য স্কুল। তো এখানে হচ্ছে ইন্টারমলিকুলার মানে একটা অণুর মধ্যে যে পরমাণুগুলো আছে তাদের মধ্যকার ইন্টারঅ্যাকশন কেমন সেটা দেখা। আর ইন্টারমলিকুলার মানে কি? দুটো আলাদা আলাদা অণুর মধ্যকার কি ধরনের ইন্টারঅ্যাকশন হচ্ছে সেটা দেখা। বুঝতে পারছি? তো সিমুলেশনে এই জিনিসগুলাই ক্যালকুলেট করা হয়। ইন্টারমলিকুলারে কি কি ক্যালকুলেট করা হয়? ইন্টারমলিকুলার মেইনলি 4টা জিনিস ক্যালকুলেট করা হয়, একটু লিখে রাখবেন। এক হচ্ছে বন্ড স্ট্রেচিং ইন্টারঅ্যাকশন, বন্ড অ্যাঙ্গেল বাইন্ডিং ইন্টারঅ্যাকশন, টরশনাল ইন্টারঅ্যাকশন, ইউনিভ্যালি পটেনশিয়াল। এই 4টা প্যারামিটার, মেইনলি 5টা, একটু পরে বলতেছি এটা আরেকটা কি। এই 4টা প্যারামিটার ক্যালকুলেশন করে দেন আপনাকে রেজাল্টটা জেনারেট করে দেয়। বুঝতে পারছেন বিষয়টা? এখন দেখেন, এক হচ্ছে আমার বন্ড স্ট্রেচিং ইন্টারঅ্যাকশন। আমি আপনাদের সূত্রের দিকে না যাই, কারণ এটা আপনাদের জন্য একটু অন্যরকম কঠিন লাগতে পারে। আমি সূত্র ব্যাখ্যা না করি, আমি জাস্ট প্রসেসটা বুঝাই। সূত্র আপনাদের যাওয়া লাগবে না। ওটা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, হাইলি ইন্টারেস্টেড, যে ভাই আমি অ্যালগরিদম ডেভেলপ করবো, তাহলে আমি সূত্র নিয়ে কথা বলবো। কারণ আমার লাস্ট 1 ইয়ার সেটা নিয়ে পড়ে আছে, কারণ এখানে অনেক ভালো যায় সুযোগ আছে, তাই না? এটা কিছু হয়ে গেলেই দেখা গেল কিছু একটা এসে বললো ওকে। আচ্ছা, তো বন্ড স্ট্রেচিং ইন্টারঅ্যাকশন আসলে কি ক্যালকুলেট করতে হয় আপনাদের বোঝার জন্য এটা একটা পানির অণু কল্পনা করেন। সবচেয়ে স্মলেস্ট অণুতে বোঝানোর চেষ্টা করতেছি। এটা পানির অণু, এখানে একটা অক্সিজেন আছে, দুই মাত্রা দুটো হাইড্রোজেন আছে। ওর উপরে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, এরকম একটা মুভমেন্ট হতে পারে না? হাইড্রোজেনগুলো অক্সিজেনের কাছে আসতেছে আবার দূরে যাচ্ছে, কাছে আসতেছে দূরে আসছে, এরকম মুভমেন্ট হতে পারে না? এই টাইপের মুভমেন্টগুলো ক্যালকুলেট করা কিসের মাধ্যমে? বন্ড স্ট্রেচিং ইন্টারঅ্যাকশনের মাধ্যমে। মুভমেন্টগুলো একটু খেয়াল করেন, কি ধরনের মুভমেন্ট? সেন্ট্রাল মলিকুল থেকে অণু থেকে কতটা কাছে দূরে যাচ্ছে সেটা ক্লিয়ার। যেমন ধরেন একটা স্প্রিং, মনে করেন মাঝখানে স্প্রিং আছে, বল আছে, টান দিলেন সেল দিকে আগের অবস্থায় ফিরে যাবে না, আবার টান দিলেন, টান দিয়ে একটা বল না, এই জন্য আমরা এটাকে বলি বন্ড স্ট্রেচিং
ইন্টারেকশন। যদি একটু সূত্র নিয়ে কথা বলি, এটা বিভিন্নভাবে ক্যালকুলেট করা হয়। ফোর্স ফিল্ড পৃথিবীতে অনেক আছে, 20-30টার মতো ফোর্স ফিল্ড আছে, হইতে পারে কালকে আমি এটা ডেভেলপ করে আমি আমার নাম লিখে দিলাম। তো এক একজন সায়েন্টিস্ট এক একটা সূত্র অ্যাপ্লাই করছে। সবচেয়ে ইজিয়েস্ট সূত্র হচ্ছে এটা, Q1 is equal to summation of half kb first bracket r minus r naught square। আর আমরা কি জিনিস, আগের অবস্থানটা হচ্ছে r, পরের অবস্থান হচ্ছে r naught, মানে দুইটা অবস্থানের ডিফারেন্সটা r থেকে r naught যাচ্ছে। আপনি আগে বলে দিতে পারেন যেহেতু স্কয়ার আছে পজিটিভ ভাবেই আসবে। প্রবলেম কোন জায়গায় এখানে বলেন তো? প্রবলেমটা হচ্ছে এই সামেশনটা। কেন সামেশনটা প্রবলেম? সামেশন মানে আমরা কি বুঝি? টোটাল সমষ্টি বুঝি না? এই যে হলো একটা এনভায়রনমেন্ট, এই বক্সটা, এই বক্সের মধ্যে আছে প্রোটিন লিগ্যান্ড কমপ্লেক্সটা। চিন্তা করেন তো, যদি আমি এই এক টাইপের মুভমেন্ট ক্যালকুলেট করি, এখানে যতগুলো অণু আছে সবগুলোর জন্য, তাহলে কতগুলো হবে? হিউজ ক্যালকুলেশন করতে হবে না? আপনার আমার যে কম্পিউটার, সেই কম্পিউটারকে মারাত্মক লেভেলে লোড করবে। সিমুলেশনে হাই কনফিগারেশন কম্পিউটার কেন লাগে সেটা অ্যানসারটা এখানে পেয়ে যাবে এই সামেশনটার জন্য। প্রতিটা অণুর মধ্যে এই মুভমেন্টটা ক্যালকুলেট করা হয়, বুঝতে পারছি? দ্যাটস ওয়াই আপনার পিসি কনফিগারেশন অনেক হাই লাগে। এটা তো একটা অ্যানালাইসিস গেল, আরও আছে। এরপরে আছে বন্ড অ্যাঙ্গেল ইন্টারেকশন। বন্ড অ্যাঙ্গেল ইন্টারেকশন মানে কি? যদি পানি অণু কল্পনা করি, এই টাইপের মুভমেন্টটা সবসময় হবে না, এরকম মুভমেন্টও হতে পারে, অ্যাঙ্গেলের মুভমেন্ট হতে পারে না। এই দেখেন অ্যাঙ্গেলটা মুভমেন্ট, মানে কোনটা ছোট বড় হচ্ছে না, এটা অক্সিজেন, এটা হাইড্রোজেন, এখানে ডিসটেন্সটা কি রকম মেজার করতেছি? কোণের ত্রিকোণমিতি মনে পড়ে? তো এখানে আমরা সেম, আমি বেসিক সহজ সূত্রগুলো দিছি, কঠিনগুলো দেই নাই, যাতে কিছু বুঝাতে আমার সুবিধা হয়। এটা আমরা সেম ভাবে ক্যালকুলেট করতে পারি। ইউ অ্যাঙ্গেল ইকুয়াল টু সামেশন অফ হাফ a নট থিটা মাইনাস থিটা নট। এটা হচ্ছে আগের কোণটা, এটা আমরা হচ্ছে পরের কোণটা, দুইটা কোণের ডিফারেন্স। আমরা এটা চাইলে cos থিটাতেও করতে পারি, ত্রিকোণমিতিতে যেও আমরা চাইলে এই কাজ ক্যালকুলেশনটা করতে পারি, বুঝতে পারছি? বাট আপনাদের অ্যালগরিদমের ইম্পর্টেন্ট না, আপনাদের এই টার্মিনোলজিগুলো জানা দরকার যে কোনটাতে কি ধরনের ক্যালকুলেশন করা হয়। বন্ড অ্যাঙ্গেল ইন্টারেকশন আমরা বন্ডের মুভমেন্ট ক্যালকুলেট করি, আর বন্ড অ্যাঙ্গেল ইন্টারেকশনে এই অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করা হয়। গেল দুই টাইপের ক্যালকুলেশন। 3 নম্বরে আসতেছে আমার টরশন অ্যাঙ্গেল ইন্টারেকশন। বলছিলাম না 5টা প্যারামিটার, তো টরশন অ্যাঙ্গেলটা আমরা সরাসরি ক্যালকুলেট করতে পারি, কিন্তু দুটো ভাগ করে নেওয়া হয়। একটা হচ্ছে ড্রাইভারের অ্যাঙ্গেল পটেনশিয়াল, একটা হলো ইম্প্রপার টরশন অ্যাঙ্গেল পটেনশিয়াল। টরশন অ্যাঙ্গেল মানে হচ্ছে মোচড়। ছেলেদের জন্য উদাহরণ হচ্ছে দড়ি পাকানো, আর আপুদের জন্য উদাহরণ হচ্ছে কাপড় চিপানো। মোচড় না এটা? যখন বড় বন্ড হয়, অনেক বড় অণু হয়, তখন কি বন্ডগুলোর মধ্যে লম্বা চেনের মতো হয় না? ফোর্স করতে এরকম একটা মোচড় করতে পারে এই বন্ডটার মধ্যে, একটা মোচড় আসতে পারে, যেরকম একটা মোচড় দেখেন এই বন্ডটা একটা ফোর্স আপে হচ্ছে না, এটা টাইট প্রেসার বলতো না বিষয়টা। নর্মাল সেন্সে সাপোজ আমি যদি এটাকে খুব জোরে মুছে দিচ্ছি, এটা ভেঙে যাওয়ার চান্স আছে না যদি নরম হতো আর কি। তো এই জিনিসটা আমরা ক্যালকুলেট করি দুই ভাবে, একটা হচ্ছে ডাইভার্জেন্ট অ্যাঙ্গেল পটেনশিয়াল, একটা হচ্ছে ইম্প্রপার টরশন অ্যাঙ্গেল পটেনশিয়াল। ডাইভার্জেন্ট অ্যাঙ্গেল পটেনশিয়ালটা কি করা হয়? চারটা কনস্ট্যান্টই বন্ড নিয়ে কাজ করে, 1 2 3 4। এই চারটার মিডল পয়েন্টে যেটা আছে ওখানকার যে মোচড়টা, ওই ফোর্সটা এখানে ক্যালকুলেট করে দেখা হয়। আর ইম্প্রপার টরশন অ্যাঙ্গেল পটেনশিয়ালে 4টা বন্ড থাকে ঠিক আছে, কিন্তু এর মধ্যে 3 এট কনস্ট্যান্টের অ্যাটম বন্ডকে আসলে কনস্ট্যান্ট দেওয়া হয়। প্লিজ যদি আমি এই ফিগারটা দেখাই, মিডল পয়েন্টের সাপেক্ষে আই কে আর জে তিনটা মুভমেন্টটা এখানে ক্যালকুলেট করা হবে। বুঝতে পারছেন? খুব ডিটেইলসে না যায় এখানে। তো মেইনলি আপনাদের মাথায় রাখতে হবে এখান থেকে তাহলে আমরা কয়টা মুভমেন্ট পাইলাম? ডাইভার্জেন্ট অ্যাঙ্গেল পটেনশিয়াল আর ইম্প্রপার টরশন অ্যাঙ্গেল পটেনশিয়াল। লাস্ট অন আসতেছে ইউরেবার্লি পটেনশিয়াল। ইউরেবার্লি পটেনশিয়ালে যেটা করা হয়, ফার্স্টে যেটা বন্ড অ্যাঙ্গেল আর বন্ড ডিসোসিয়েটিভ ইন্টারেকশন, ওটা কম্বিনেশন বলতে পারেন ইউরেবার্লি পটেনশিয়াল। এখানে কি করা হয়? প্রতিটা মলিকিউলের মধ্যকার ডিসটেন্সটা মেজার করা হয়। প্রতিটা মলিকিউলের মধ্যে কি পরিমাণ ডিসটেন্স, আই জে কে, দুটো মডেলের মধ্যে আই এর সাথে জে এর মুভমেন্ট কিরকম হচ্ছে, আই এর সাথে কে কিরকম হচ্ছে, জে এর সাথে কে কিরকম হচ্ছে, তিনটা জিনিস আলাদা আলাদা করে ক্যালকুলেট করা হবে ইউরেবার্লি পটেনশিয়াল। এখন এইটা এতটা ইম্পর্টেন্ট না। কেন এতটা ইম্পর্টেন্ট না? কারণ আমি যদি প্রথম দুইটা দেখাই, বন্ড অ্যাস্টেরিক ইন্টারেকশন আর বন্ড অ্যাঙ্গেল ইন্টারেকশন, তাহলে এই দুটা কম্বাইন করলে আমি ইউরেবার্লিটাই পাবো। আচ্ছা, এই ছিল আমাদের টোটাল 5টা প্যারামিটার। এখানে আমি যদি একটু শর্ট করি, যেটা আপনাদের মনে রাখতে হবে, এক হচ্ছে
বন্ড স্ট্রেচিং ইন্টারেকশন, দুই হচ্ছে বন্ড অ্যাঙ্গেল ইন্টারেকশন, তারপর হচ্ছে টরশনাল ইন্টারেকশন, তারপর হচ্ছে ডায়াহেড্রাল অ্যাঙ্গেল এন্ড ইম্পোর্টেশনাল ইন্টারেকশন, আর 5 নাম্বার হচ্ছে ইউরেব্যাডলি পটেনশিয়াল। এই 5 ধরনের ক্যালকুলেশন করা হয় আমার ইন্টারমলিকুলার করতে, এবং প্রতি ন্যানোসেকেন্ডে 4 বার করে। আপনি যদি 100 ন্যানোসেকেন্ড সিমুলেশন নেন তাহলে 400 বার এই ক্যালকুলেশনটা করা হবে পুরো সিস্টেমে সব অনু। আমি বুঝাতে পারলাম বিষয়টা? এবার আমি আর বেশি দীর্ঘায়িত করব না। ইন্টারমলিকুলার মধ্যে দুইটা জিনিস, এই দুটো আপনাদের পছন্দ হবে মনে হয়, এই দুটা সবাই পরিচিত, তাই না? এদের কাছাকাছি জিনিস করতে আসছে। একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস পটেনশিয়াল, এটা আমরা জানি। তো আমরা দুটো অনুমোদকের ভ্যান ডার ওয়ালস পটেনশিয়ালটা ক্যালকুলেট করব যে হাইড্রোজেন পানির সাথে। আর দুই হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল। ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল আমরা জানি F is equal to করছে মনে আছে, F is equal to K into Q1 Q2 by R। ফিজিক্স একটা সূত্র, K এর মান কি 1/4 pi epsilon naught। যারা স্টুডেন্ট পড়ান তারা আরো ভালো বলতে পারবেন। কারা স্টুডেন্ট পড়ান? স্টুডেন্ট পড়ান না? একজন পারফেক্ট। আমি এটা শেষ করে ভালো বলবো, সমস্যা নেই। তো এখানে আমরা দুটো ক্যালকুলেশন করি, একটা ভ্যান ডার ওয়ালস ক্যালকুলেট করি আর একটা ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল ক্যালকুলেট করি। এই হলো টোটাল 7টা প্যারামিটার। কয়টা প্যারামিটার? 7টা। কিচ্ছু মনে না রাখলেও সমস্যা নাই, বাট এই 7টা প্যারামিটারের নাম মনে রাখতে হবে, কারণ এই 7টা প্যারামিটারের নাম না জানলে আপনাকে বোকা বানানো খুব সহজ। টোটাল 7টা প্যারামিটার। এক হচ্ছে বন্ড এসেশন ইন্টারেকশন, বন্ড অ্যাঙ্গেল বাইন্ডিং ইন্টারেকশন, ডায়াহেড্রাল অ্যাঙ্গেল পটেনশিয়াল, ইম্পোর্টেশনাল পটেনশিয়াল, ইউরেব্যাডলি পটেনশিয়াল, ভ্যান ডার ওয়ালস আর ইলেকট্রিসিটি। টোটাল 7টা জিনিস কন্টিনিউয়াস ক্যালকুলেশনের মাধ্যমে সিমুলেশনটা রান হয়। বুঝতে পারছেন বিষয়টা? এখন কোশ্চেন হয়ে গেছে, যখন সিমুলেশনটা রান হবে দেখবেন একটা মুভমেন্ট করতেছে, প্রোটিন মুভমেন্ট করতেছে, ওয়াটার মুভমেন্ট করতেছে, ডাটা বের করতে হবে। এই মুভমেন্টটা কিভাবে হয়? আমরা সবাই থমাস আলভা এডিসনকে চিনি না? কি জন্য চিনি? বা থমাস আলভা এডিসনের বাল্ব ছাড়াও আরেকটা অনেক বড় আবিষ্কার আছে, বলতে পারবেন কেউ? মোশন পিকচার, যেটা এখন আমরা ভিডিও হিসেবে দেখি। ক্যামেরাতে কারো ইন্টারেস্ট, ডিএসএলআর কারো ইউজ করার ইন্টারেস্ট আছে বা করছেন? আপনারা ভালো বলতে পারবেন। খেয়াল করে দেখেন একটা ভিডিও আসলে কিভাবে হয়। ভিডিওটা অনেকগুলা ছবির সমষ্টি, তাই না? অনেকগুলা ছবির সমষ্টি না? তো আমি যদি আমার হাতটা এভাবে মুভ করি, আপনি যদি প্রতি সেকেন্ডে অনেকগুলা ছবি তোলেন, সবগুলা ছবিতে একসাথে যদি রান করা হয় তাহলে এটা একটা ভিডিও হয়ে যাবে। ক্যামেরাতে সেটা এফপিএস বলা হয়, তাই না? বুঝলাম আমি আসলে ফ্রেম পার সেকেন্ড এফপিএস। তো নরমাল সেন্সে আমাদের চোখের এফপিএস ধরা 24 আর কি, মানে প্রতি সেকেন্ডে 24টা ইমেজ যদি আপনার চোখের সামনে যায় ন্যাচারাল লাগে। দ্যাটস এই সব মুভি টুভি আসলে 24 ফ্রেম পার সেকেন্ডে তৈরি করা হয়। আর 4K আরো যে রেজোলিউশন, হাই রেজোলিউশন, এগুলো 60 এফপিএস 120 এফপিএস এ করা, মানে এক সেকেন্ডে যত বেশি ছবি যাবে সেটা কি তত বেশি কালার মানে ক্লিয়ার হবে না? তো সিমুলেশনটাও সেম। 100 ন্যানোসেকেন্ড ইট মিন্স 100 ন্যানোসেকেন্ড ধরতেছি, তো প্রতি ন্যানোসেকেন্ডে 4টা করে ইমেজ ধরা হয়। বুঝতে পারছেন? তার মানে কয়টা ইমেজ টোটাল? 400। আপনি যখন 100 ন্যানোসেকেন্ড সিমুলেশন রান দেন টোটাল 400 বার এই সেম ক্যালকুলেশন করা হয়। এবার একটু চিন্তা করেন আপনার কম্পিউটার কি অবস্থা হবে। সিপিইউ 100% ইউজ হবে, গ্রাফিক্স কার্ড 100% ইউজ, হিট আগুন হয়ে যাবে। বুঝতে পারছেন? যেমন আমি আমার ল্যাব যদি দেখাই, ফোনে দেখাইতে পারি চাইলে, ক্যামেরাতে সব সিমুলেশন চলতেছে, প্রচুর মানে পিসে আগুন হয়ে যায়। যদি এসি না থাকে তাহলে শেষ। একটা আমার প্রথম পিসিটা হেলথ অলমোস্ট 30% রিডিউস হয়ে গেছে শুধু সিমুলেশন আমরা এটা। বুঝতে পারছেন কেন এত হাই কনফিগারেশন লাগে? এখন এইটা আমার মেন ইস্যু না, মেন ইস্যু অন্য জায়গায়। মেন ইস্যু হইছে এই যে 7টা প্যারামিটারের কথা আমি বললাম, এই 7টা প্যারামিটার ভিত্তি করে এক একজন সায়েন্টিস্ট এক একটা ফোর্স ফিল্ড তৈরি করছে। এরকম 15-20টার মতো ফোর্স ফিল্ড অ্যাভেলেবল আছে, বাট আমি আপনাদের সাথে আলোচনা করব 3টা কমন ফোর্স ফিল্ড নিয়ে। এক হচ্ছে চ্যাম, দুই হচ্ছে অ্যাম্বার, তিন হচ্ছে ওপিএলএস। এর বাইরেও অনেক ফোর্স ফিল্ড আছে, গোম্যাক্সিলাইজেশন ফোর্স ফিল্ড আছে, লিয়াসারা ফোর্স ফিল্ড আছে, নোভা ফোর্স ফিল্ড আছে। তো এই ফোর্স ফিল্ড কি করে? এই ক্যালকুলেশনগুলাই করে। কিসের মাধ্যমে করে? বিভিন্ন সূত্র ইউজ করে। যেমন ধরেন এই 7টা ক্যালকুলেশন কালকে আমি আমার মতো করে নতুন একটা সফটওয়্যার অ্যালগরিদম ইনস্টল করব, সাপোজ মেশিন লার্নিং ইউজ করে করব। আমার নাম দিলাম এসকে ফোর্স ফিল্ড বা ফয়সাল ফোর্স ফিল্ড। তো ফয়সাল ফোর্স ফিল্ড কি করতেছে?
মেশিন লার্নিং এর অ্যালগরিদম ইউজ করে এই ক্যালকুলেশনগুলো করতেছে, ক্যালকুলেশনগুলো এগুলাই করতেছে। বুঝতে পারছেন বিষয়টা? তো এরকম পপুলার তিনটা ফোর্স ফিল্ড আছে, যারা সিমুলেশন রান দিবেন এই তিনটা ফোর্স ফিল্ডের মধ্যেই রান দিতে হবে মোস্ট অফ দ্য টাইম। এক নাম্বার হচ্ছে চ্যাম। চ্যাম ফোর্স ফিল্ড কি কি অ্যানালাইসিস করে একটু দেখেন তো। বন্ড একটা জায়গায় ইনপুট ইলেকট্রনিক বান্ডাল অফ ইলেকট্রিক টোটাল 7টাই করতেছে না, তার মানে যে মুহূর্তে আপনি চ্যাম ফোর্স ফিল্ডের সিমুলেশন রান দিবেন টোটাল কি হবে 7টা প্যারামিটারই সে ক্যালকুলেট করবে কন্টিনিউয়াসলি। এবার আসি অ্যাম্বারে। যদি অ্যাম্বারে রান দেন, অ্যাম্বার কয়টা প্যারামিটার ক্যালকুলেট করতেছে দেখেন তো। 6টা প্যারামিটার। কোনটা বাদ দিছে আপনি বলেন, কোনটা বাদ দিছে? ইউরেনিয়ামটা বাদ দিছে তাই না? আচ্ছা, তাহলে 6টা প্যারামিটার নিয়ে কাজ করছে। আর ওপিএলএস যেটা, ও কয়টা প্যারামিটার নিয়ে কাজ করছে যদি দেখি, ও সবচেয়ে কম মাত্র 5টা প্যারামিটার নিয়ে কাজ করছে। এদের কিন্তু সূত্র আলাদা আলাদা, বুঝতে পারছি? এখন আপনি যদি আপনাদেরকে চয়েস করতে বলি কোন ফোর্স ফিল্ডে সিমুলেশন নাম দিবেন, কে কে চ্যাম ইউজ করবেন তার একটা আন্দাজ করেন। সবাই চ্যাম ইউজ করবেন কেন? মানে সব ক্যালকুলেশন করছে এই জন্য। আচ্ছা সাইন্স দিয়ে এটা ঠিক আছে, বাট সায়েন্টিস্ট একটু অন্যভাবে চিন্তা করে। আমি অলওয়েজ কি বলে এই জন্য ওই কথাটা ভুলে গেছি। মানে নর্মাল সেন্স আমরা চাই কি বেশি প্রফিট করতে চাই না, কম টাকা খরচ করে রিজনেবল প্রাইসের মধ্যে বেশি জিনিস চাই না। চ্যাম ইউজ করা যায়, চ্যাম ইউজ করলে আপনার রেজাল্ট ভালো আসবে, কিন্তু সমস্যা একটা আছে। সমস্যা হচ্ছে চ্যাম ফোর্স ফিল্ড ইউজ করলে আপনার কম্পিউটারের উপর লোড অনেক বেশি পড়বে, সময় অনেক বেশি লাগবে। যেমন ধরেন যারা অ্যাম্বার ডেভেলপ করছে তারা তো বোকা, তারা চাইলে একটা প্যারামিটার রাখতে পারবে না, তারা কেন করে? কারণ হচ্ছে হ্যাঁ লোড কমানোর জন্য তারা একটা জিনিস ক্যালকুলেট করে দেখছে। তারা দেখছে কি যে আমি যদি এই ইউরেনিয়ামের পটেনশিয়ালটা নেই তাহলে আমার রেজাল্টের অ্যাকুরেসি আসছে 96%। আর যদি আমি ইউরেনিয়ামকে না নিই তাহলে আমার অ্যাকুরেসি আসছে 95.5%। তাহলে যদি 0.5% বাড়াইতে চাই আমার সিমুলেশন এক্সট্রা 2 ঘন্টা রাখতে হবে, আমার পিছনে তো আর 20% মোট বেশি পড়বে। তো আমরা 0.5% কনসিডার করব বাদ দিব। বুঝতে পারছেন সেটা? তাহলে ওপিএলএস কি বলবো? ওপিএলএস দুইটা ফোর্স বাদ দিয়ে দিল কেন? এটা প্রশ্ন আসতে পারে না? ওপিএলএস মেইনলি একটা পার্টিকুলার সেগমেন্ট ধরে সিমুলেশনটা রাখে। ওরা দেখলো যে আমরা যদি ইম্পোপার আর ইউনিভার্সিটিটা বাদ দিই তাও আমার রেজাল্টের উপরে খুব বেশি ইমপ্যাক্ট করতেছে পার্টিকুলার কিছু ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? মেইনলি ওপিএলএস এর আমরা প্রোটিন ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে। বুঝতে পারছেন সেটা? সিমুলেশন তো শুধুমাত্র প্রোটিন আর লিগ্যান্ড হবে না, একটু মাথায় রেখেন লিগ্যান্ড প্রোটিনে কিন্তু শুধুমাত্র সিমুলেশন হয় না, প্রোটিনও সিমুলেশন হতে পারে, ইভেন প্রোটিনের সাথে ডিএনএ মলিকিউলও সিমুলেশন হতে পারে। বুঝতে পারছি? তো ওপিএলএস যারা ডেভেলপ করছে তারা একটা কাজ করবে, আমরা প্রোটিন লিগ্যান্ডে বাদ দিই, আমরা ড্রাগ নিয়ে কাজ করবো না, আমরা প্রোটিন ইন্টারঅ্যাকশন নিই। ভ্যাকসিন ডিজাইনের ক্ষেত্রে ইউজ করা হয় দুটা প্রোটিন কিভাবে ইন্টারঅ্যাক্ট করে। তারা দেখলো প্রোটিন ইন্টারঅ্যাকশনের জন্য আমার আসলে ইউরেনিয়ামের উপর ডিপেন্ডেন্সি খুবই কম, প্রতিটা লাগতেছে না, শুধু শুধু আমি কেন ট্যাগ করি। বুঝতে পারছেন সেটা? এইভাবে একটা অ্যালগরিদম একটা জিনিস মাথায় রেখে ডেভেলপ করা। এই জন্য আমি যে প্রথমে যে অ্যালগরিদমটার কথা বললাম এর মধ্যে চ্যামটা সবচেয়ে ভালো, আর এই চ্যাম ফসফেটটা সব কিছুর জন্য ভালো রেজাল্ট দেয়। প্রোটিন লিগ্যান্ডের জন্য ভালো রেজাল্ট দিবে, প্রোটিনের জন্য ভালো রেজাল্ট দিবে। ক্লিয়ার? বাট দেখি সমস্যাটা কি, সময় অনেক বেশি লাগবে, কম্পিউটেশনাল পাওয়ার অনেক বেশি লাগবে। অ্যাম্বার আবার এই দিক থেকে অনেক বেশি স্মার্ট। কেন স্মার্ট? অ্যাম্বার ও প্রোটিনের জন্য খুব ভালো রেজাল্ট দেয়, প্রোটিন লিগ্যান্ডের জন্য খুব ভালো রেজাল্ট দেয়, এবং সবচেয়ে বেস্ট অপশন মানে সুবিধা হচ্ছে এটা অ্যাকুরেসি লেভেলও খুব ভালো, পাশাপাশি এটা কি কস্ট ইফেক্টিভ হয়ে গেল, হাই কম্পিউটার খুব বেশি হাই কম্পিউটেশন লাগতেছে না, সময় কম লাগতেছে। বুঝতে পারলাম বিষয়টা? ওপিএলএস যেটা এটা শুধুমাত্র ডিজাইন করাই হয়েছে অলওয়েজ মনে রাখবেন প্রোটিন ইন্টারঅ্যাকশন। এখানে আপনার ড্রাগ মলিকিউল ওপিএলএস এর আনতে হবে। বুঝতে পারছি? আমি একটা রিয়েল লাইফ एग्जांपल দিই তাহলে বুঝতে পারবেন। প্রায় মাসখানেক আগে একজন আমার কাছে সিমুলেশন করতে আসলো, আমার সিমুলেশন সার্ভিস প্রোভাইড করা অ্যাক্টিভিটিতে। সো সিমুলেশন দিতে আসলো, তার কথা হচ্ছে আমার খুব দ্রুত সিমুলেশন রান দিতে হবে, 6টা কমপ্লেক্স আমার 1-2 সপ্তাহের মধ্যে দিয়ে দিতে হবে, 1-2 সপ্তাহের মধ্যে দিতে হবে। কেন? কারণ আমার পেপারটা অলরেডি সাবমিট করা, রিভিউয়ার বলছে সিমুলেশনও করা আছে পেপারে, রিভিউয়ার বলছে আপনি যে সিমুলেশনটা করছেন এটা হবে না, আপনি একবার ফোর্স ফিল্ড দিয়ে সিমুলেশনটা করে নিয়ে আসেন।
অ্যাম্বার অথবা চ্যাম ফোর্স ফিল্ড দিয়ে সিমুলেশনটা করতে বলছে। কেন এটা করতে বলছে? কারণ ওই মহারাজ সিমুলেশন করেছে ওপিএলএস দ্বারা। ওপিএলএস ফোর্স ফিল্ড দ্বারা সে সিমুলেশন করছে কিসের সিমুলেশন? প্রোটিন লিগেন্ড। তো রিভিউ যদি চালাক হয় এই জিনিসটা যদি আপনি জানেন, আজকে আপনারা জানবেন। এখন আপনিও জানেন আমিও জানি যে প্রোটিন লিগেন্ডে কিন্তু ওপিএলএস ভালো রেজাল্ট দেয় না। রিভিউ এটা জানেন। তো সে মহারাজ যার কাছ থেকে করাইছে তার টাকা তো দেওয়া লাগছে, এখানে আবার করালাম ডাবল টাকা দেওয়া লাগলো না? এবার আপনাদের কাছে আমার কোশ্চেন, ওই স্যারটা ফার্স্ট টাইম যার কাছে সিমুলেশন করাইছে সে কেন ওপিএলএস কে ইউজ করছে? তার লাভটা কি? ভেরি গুড। তার দুটো সুবিধা, টাইম কম লাগবে, বেশিতে লোড কম লাগবে। দেখছি, কারণ আপনি তো জানেন না যে কোন ফোর্স ফিল্ডটা ভালো, কোন সফটওয়্যারটা ভালো, জানেন? তো এই এতগুলো কথা বলার পিছনে একটাই কারণ, অন্তত এই বেসিক নলেজগুলো আপনারা যেন জানেন যে ভিতরে কি হয় সিমুলেশন। এই কথাগুলো আপনার পেপারের জন্য খুব বেশি লাগবে তা না, বাট আপনার কাজের অ্যাকুরেসি বা আসলে একটা ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন বিষয়টা? এইবার লাস্ট কোশ্চেন, আমি এই কোশ্চেন অ্যান্সার এখন পর্যন্ত যাদেরকে করছি 50% মানুষ ঠিকঠাক মতো অ্যান্সার দিয়েছে, বাকি 50% মানুষ ঠিকঠাক মতো অ্যান্সার দিতে পারে নাই। দেখি আপনারা কি করেন। এবার আমি যদি আপনাদের একটা অপশন দিই, আপনাদের কাছে তিনটা সফটওয়্যার আছে, গ্যাসপালা, গোমেক্স, ডেজমো। ক্লিয়ার? এই তিনটা সফটওয়্যারে আমি অ্যাম্বার ফোর্সফিল্ডটা ইউজ করে সিমুলেশন আনলাম। আবার বলি, তিনটা সফটওয়্যারে আপনি অ্যাম্বার ফোর্সফিল্ড ইউজ করে সিমুলেশন আনবেন। এখন দ্য কোশ্চেন ইজ, কে কে মনে করেন তিনটা রেজাল্ট অলমোস্ট সেম আসবে? তাই কি আন্ডারস্ট্যান্ড? সফটওয়্যার আলাদা, সেম ফোর্সফিল্ড ইউজ করছি, তিনটা রেজাল্ট সেম আসবে। কে কে মনে করেন তাই কি আন্ডারস্ট্যান্ড বা সেম টাইপ সিমিলার আসবে? একজন প্রশ্ন বুঝেন নাই? প্রশ্ন বুঝেন নাই? আচ্ছা, আপনি ইউজ করতেছেন অ্যাম্বার ফোর্সফিল্ডটা, এই সফটওয়্যারে অ্যাম্বার সিলেক্ট করে দিলেন, গ্যাস আপনি ডোমেক্সে অ্যাম্বার সিলেক্ট করে দিলেন, ডেসমতে অ্যাম্বার সিলেক্ট করে দিলেন। তিনটা সফটওয়্যার মধ্যে আমি সিলেক্ট করতে পারি যে কোন ফোর্সফিল্ডটা রান হবে। এখন সিমুলেশন দেওয়া শেষ, আপনার সামনে রেজাল্ট আসবে। কে কে মনে করে যে রেজাল্ট তিনটা সেম আসবে বা সেম আসা উচিত? একজন মনে করে শুধু, বাকিরা কে মনে করেন না সেম আসবে? কেন মনে করেন না সেম আসবে? এইটাই ঝামেলাটা হচ্ছে। একটা কল্পনা করেন তো, ফোর্সফিল্ডটা যদি একটা গাড়ির ইঞ্জিন হয় আর সফটওয়্যার হচ্ছে গাড়ির বাইরের আবরণ, গাড়ির স্পিড ডিপেন্ড করবে কার উপরে? ইঞ্জিনের উপরে না? পুরো প্যারামিটারগুলো ক্যালকুলেট করতেছে ফোর্সফিল্ড, এতক্ষণ ধরে যা আমরা বললাম ফোর্সফিল্ড কত ক্যালকুলেট করতেছে, সফটওয়্যার কি করতেছে? জাস্ট হেল্প করতেছে। ডকিংয়ের সময় পাইরেক্স কেন আলাদা আছে? ভেরি গুড কোশ্চেন। আমরা ডকিং করছি পাইরেক্স দিয়ে না? ডকিং কি পাইরেক্স হয়েছে? কোথায় হয়েছে? অটোডক বিনাতে না? এখন প্রশ্ন হচ্ছে অটোডক বিনাতে আপনি ম্যানুয়ালি রাখতে যেতে কি করতে হইতো? কোড লিখতে হইতো। যারা কমার্শিয়াল তারা কি করছে, গোমেন্স সেই মানুষটা ডেভেলপ করছে, সে বলছে ভালো মানুষ, সে বলছে আমি সবার জন্য ফ্রি করে দিই, কিন্তু এটা কোড লিখে রাখতে হবে। আমি চিন্তা করলাম, আচ্ছা আমার সবাই তো কোড পারে না, আমি কাজ করি, মানে সফটওয়্যার মানে যে সফটওয়্যারে আপনার কাজ হলে ক্লিক করা, ব্যাকগ্রাউন্ডে কোড বানানো হবে, তার জন্য আপনি আমাকে পে করতেছেন। বুঝতে পারলাম সেটা প্রসেসে রাখেন। কিন্তু ইয়াসালাকে আমি টাকা দিয়ে কেন ইয়াসালা প্রসেস করছি? ও ফসফিল ইউজ করতেছে, অ্যানালাইসিস করতেছে, ও আমাকে এক্সট্রা কিছু বেনিফিট দিচ্ছে। কি বেনিফিট? প্রথমে যে কোডিং এর যে ব্যাপারটা, আমাকে কোডিং লিখতে হচ্ছে না, ও আমাকে অটোমেটিক ফিগার জেনারেট করে দিচ্ছে, ও অটোমেটিকলি সব করতেছে, আমাকে ম্যানুয়ালি কিছু করা লাগতেছে না। আমি ডেসমন্ডেল ইউজ করতেছি, সেম পারপাস। আমি প্রোমেক্স পেন ইউজ করতেছি, আমার কাছে টাকা পয়সা নাই, তাই না? আমি কি করব? কোড লিখে লিখে কষ্ট করে রাখবো। ক্লিয়ার? তো সিমুলেশনের জন্য আপনার রেজাল্ট সর্বোচ্চ 1 থেকে 5% পর্যন্ত ডিফার করতে পারে, বাট মেন ফোকাস করতে হবে কোথায়? ফোর্স ফিল্ডে। ক্লিয়ার? তো আপনি গোমেক্স ইউজ করলে যে আপনার রেজাল্ট ভালো আসবে না, আর একদম ইএসএস তার রেজাল্ট ভালো আসবে, আপনার একটা পাবলিশ হবে কি হবে না এটা টেনশন নেবেন, এটা কোনো কারণ নাই। আপনি গোমেক্স কে রান দিলেও আপনি খুব ভালো রেজাল্টই পাবেন যদি আপনি ফোর্স ফিল্ডটা ঠিকঠাক করতে পারেন। আমি কি বুঝাতে পারলাম? এবার ক্লিয়ার সবাই? এই ছিল সিমুলেশনের বেসিক।